ঋত্বিক ভাই আয়রাকে নিয়ে প্রথমে শাড়ির দোকানে এসেছে। আয়রার এক হাত এখনো তার হাতের মুঠোয় বন্দি। আয়রা চুপচাপ শাড়ি দেখেছে, কোনটা যে নেবে। সবই তো ভাল লাগছে। তার এই এক আজব সমস্যা, কোনো কিছুই পছন্দ করতে পারে না। ঋত্বিক আয়রাকে এমন হতাশ দেখে বলল, পছন্দ হচ্ছে না। আয়রা তাকায় ঋত্বিক ভাইয়ের দিকে, হতাশ কণ্ঠে বলে, আমার তো সবাই সবই ভালো লাগছে, কোনটা নিব বুঝতে পারছি না, তাহলে সবগুলোই নিয়ে নেই। আয়রা চোখ বড় বড় করে তাকায় ঋত্বিক ভাইয়ের দিকে। এই লোক বলে কি, এতগুলো শাড়ি নিয়ে সে কি করবে? আর তার থেকেও বড় কথা, এত শাড়ি কিনতে যে টাকা লাগবে তা তো তাকে বেচলেও পাওয়া যাবে না। মাথা খারাপ, এতগুলো দিয়ে কি করব? আর বাবা, এত টাকা কোথায় পাবে? ঋত্বিক হাসে। আয়রার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে কানের পাশে নিয়ে গুজে দিয়ে বলে, আমি গিফট করব, টাকা দিতে হবে না। আয়রা ড্যাব ড্যাব করে ঋত্বিক ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। এত কি দেখো কিউটি, প্রেমে পড়ে যাবে। ঋত্বিক চোখ টিপে বলে। আয়রা থতমত খেয়ে আশেপাশে তাকায়, আর চোখে দোকানারিদেরও দেখে নেয়। ভাগ্যিস তারা অন্য কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল। আয়রা নিজেকে সামলে বলে, এতগুলো লাগবে না, এখান থেকে একটা নিয়ে দিন। ঋত্বিক ঠোঁট প্রসারিত করে হাসে। মেয়েটা তার সাথে চালাকি করছে, ঘুরিয়ে পেঁচিয়ে তাকে শাড়ি পছন্দ করে দিতে বলছে, অথচ সরাসরি এমন ভাব করছে যেন সে ঋত্বিকের সাথে অনেক বিরক্ত। তবে এসব ছল চাতারুকি আর ঋত্বিকের সাথে করা যায়? ঋত্বিক বেছে বেছে একটা কালো শাড়ি হাতে নেয়। কালোর মাঝে ডিজাইন আছে আবার, তবে তাও কালো রং দিয়েই করা। আর পারে আকাশি, লাল আর সোনালি রং মিশিয়ে ডিজাইন আছে। আয়রারও বেশ পছন্দ হয় শাড়িটা। ঋত্বিকের হাতে থেকে নিয়ে উল্টো পাল্টে দেখতে থাকে, এরপর হাসি মুখে বলে, এটা আসলেই অন্যগুলোর থেকে অনেক সুন্দর, এটাই নেন রিক ভাই। ঋত্বিক শুধু হেসে মাথা নাড়িয়ে সায় দেয়। শাড়িটা নিয়ে বিল দিতে যাওয়ার সময় ঋত্বিকের চোখ আরেকটা সাদা জামদানি শাড়ি পরে। একবার চঞ্চল আয়রার দিকে তাকিয়ে সেই শাড়িটাও প্যাক করে দিতে বলে। আয়রা ভাবতে থাকে, এটা আবার কার জন্য নিল। চুড়ির দোকানে গিয়ে কালো ডিজাইনের 2 ডজন চুড়ি কিনে দেয় ঋত্বিক, সাথে সাদা ডিজাইন করা চুড়িও নেয় 2 ডজন। আয়রার মন খারাপ করে আর চোখে দেখে শুধু, নিশ্চয় গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছে ঋত্বিক ভাই। আবার দেখো, ঝুমকাও নিচ্ছে। মুহূর্তে আয়রার চোখের কোণে পানি জমে একরাশ অভিমান এসে হানা দেয় মনে। ঋত্বিক ভাই না বলল সে ভালো হয়ে যাবে, এই তার ভালো হবার নমুনা। খুব সন্দর্পণে চোখে পানি মুছে নেয়। তবে ঋত্বিকের চোখে এখনো কি এত সহজ? মানুষের চোখ শুধু সামনে থাকে, আর ঋত্বিকের ভাইয়ের চোখ শুধু আয়রাতেই থাকে। সেই হিসেবে সামনে পিছনে ডানে বামে যেদিকেই আয়রা, সেদিকেই ঋত্বিক ভাইয়ের চোখ। শপিং মলে থেকে বেরিয়ে আয়রা জেদ ধরে সে কিছুতেই ঋত্বিকের ভাইয়ের সাথে বাইকে যাবে না। ঋত্বিক ভাইও আর জোর করে না। একটা রিক্সা ডেকে তাতে আয়রাকে তুলে নিয়ে হাতে শপিং ব্যাগটা আয়রার হাতে দিয়ে দেয়। গিফট ফর ইউ পাখি। আয়রা অবাক হয়ে যায়, তার জন্য গিফট, তাও ঋত্বিক ভাই দিচ্ছে? কি বলছে? আমার তো একটা শাড়ি দরকার ছিল। ঋত্বিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে চোখ ঘুরায়। আয়রার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তোমায় ছাড়া আমার চলবে না। তুমি না চাইলেও আমি তোমার সাথে থাকবো। আর এটা ঋত্বিক ভাইয়ের কণ্ঠ কেমন কেঁপে ওঠে। আয়রার দৃষ্টি তাকাতেই পারে না, তাই দৃষ্টি অন্যদিকে রেখেই আবারও বলে ওঠে, এই শাড়িটা দেখার পর অনেক ভালো লেগেছে তোমার জন্য, এজন্যে এজন্যই এনেছি তোমার জন্য আমার তরফ থেকে। যদি যদি ভালো না লাগে
তাহলে ফেলে দিও। ঋত্বিক ভাই উল্টো ঘুরে হনহনিয়ে হেঁটে যায়। আয়রা হতভম্ব নয়নে দেখে তার বুকে বাম দিকটা কেমন চিনচিন ব্যথা হচ্ছে না কিসের জন্য। ঋত্বিক ভাইয়েরও কাঁপা কণ্ঠ শোনে, কিন্তু এতে কি তা আসে যায়? তবে কি আয়রা জেনে বুঝেই কাঁটায় পা দিল। হাতে থাকা প্যাকের দিকে তাকায় আয়রা। শাড়িটা সত্যি অনেক সুন্দর। চোখ থেকে এক ফোঁটা পানি প্যাকেটের উপর পড়ে। ঠোঁট কামড়ে ফিসফিসিয়ে বলে, আমি আপনাকে পছন্দ করি না। এমন না রিক ভাই, আপনি অন্য মেয়ের সান্নিধ্য গিয়েছেন বারে বার, অন্য মেয়ের কাছে গিয়েছেন। আমি আপনাকে নিজের চোখে অন্য মেয়ের সাথে কিস করতে দেখেছি। এটাই তো আমাকে ভেঙে দেয় রিক ভাই। আর তাছাড়াও আমি তাকে কষ্ট দিতে পারবো না। আপনি যেটা চাচ্ছেন সেটা হলে সে শেষ হয়ে যাবে। আর সে শেষ হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনি আমায় ক্ষমা করে দিয়েন রিক ভাই। ফুঁপিয়ে ওঠে আয়রা। রিকশায় ততক্ষণে চলতে শুরু করেছে। আকাশে হুট করেই মেঘের আগমন ঘটেছে। ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতিও যেন আয়রাকে সায় দিচ্ছে। আয়রার বেডরুমের সাথে লাগোয়ার একটা বারান্দা আছে। নিচতলায় হওয়া বারান্দা থেকে চাইলে অনায়াসে পাশের বাগান সাইডে যাওয়া যায়। আবার চৌধুরী বাড়ির মধ্যেও এদিকে দিয়ে যেতে পারে অনায়াসে। এই দিকটা মূলত ফাঁকায় থাকে। চৌধুরী বাড়ি আর স্টাফ হাউসের মাঝে দূরত্ব আর কি। এদিকে করা বাগানেও আয়রা। তবে কাকতালীয় হলো ঋত্বিক ভাইয়ের রুমটাও এদিকটায় দোতলায়। ঋত্বিক ভাইয়ের রুমটা বেলকনিতে দাঁড়ালে আয়রার রুম সহ বেলকনির এক সাইড দেখা যায়। একেবারে কিনারার রুমটাই আয়রার। বারান্দাটা আবার রুমের দুপাশে দেওয়ালের সাথেই লাগোয়ার। সেই হিসেবে বেশ বড় বারান্দা। একটা চেয়ার টেবিল রাখা আছে, সাথে একটা বুকশেলফ। এছাড়াও কিছু ফুলের টব আছে। বর্তমানে সময়টা গম্ভীর রাত। বারান্দায় পাতা চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আয়রা। বুকের উপর একটা উপন্যাসের বই আলতোভাবে রাখা। বোঝাই যাচ্ছে বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। বারান্দার টিমটিমে লাইটটা জ্বলছে। দুপা সামনে টেবিলের উপর তুলতেই বসেছিল। পরনে শুধু একটা প্লাজো আর ঢিলেঢালা একটা টি শার্ট। একটা ছায়া এসে বারান্দায় রেলিংয়ের টপকে আয়রার কাছে এসে দাঁড়ায়। আয়রার হাত থেকে বইটা সাবধানে নিয়ে আয়রাকে পাজা কোলে করে তুলে নেয় আলতোভাবে। আয়রা একটু নড়ে ওঠে, পুনরায় আবার ঘুমের দেশে পাড়ি দেয়। আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে তার মাথায় কাছে ফ্লোরে বসে পড়ে ঋত্বিক। গালে হাত ঠেকিয়ে এক নজরে আয়রাকে দেখতে থাকে সে। তুমি জানো না তুমি কতটা মায়াবিনী। তোমার মাঝে এত মায়া আমি কোথায় রাখি পাখি? তোমার মাঝে এত মায়া কেন পাখি? আমি কেন আগে এই অনুভূতি অনুভব করতে পারিনি? ঋত্বিক থামে, কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলে, আমি তোমাকে ভালোবাসি না জান। ভালোবাসলে হারিয়ে ফেলতে হয়, তাই আমি তোমায় ভালোবাসি না। তুমি আমার আবেগ, আমার আসক্তি, আমার মায়া, আমার জান, আমার নিঃশ্বাস, সব তুমি। আমার প্রাণ তুমি, প্রিয় পান আমার। তোমার প্রতি আমার অনুভূতি কোনো নির্দিষ্ট নাম নেই। বলতে গেলে নামহীন অনুভূতি। তুমি আমার। আবারও নীরবতা। ঋত্বিকের চোখের পানি জমে। মায়াময় দৃষ্টি নিয়ে আবারও দেখে সে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই মুছে নেয় সে। বলে ওঠে, আমাকে ছেড়ে যেও না। একটুখানি ভালোবেসে থেকে যাও। বেশি ভালোবাসতে হবে না আমায়, একটু ভালোবাসলেই হবে। আমায় কেউ ভালোবাসেনি পাখি, তুমি একটু বাসো তাহলেই হবে। শুধু একটুই। হুঁ। এভাবে আরও কিছুক্ষণ থেকে ঋদ্ধিক
ভাই রুম থেকে চলে যায়। ঘুমান্ত আয়রার সাথে কত কি না বলে গেল, অথচ আয়রা বুঝলও না। ঘুমান্ত মানুষের কথা শুনলে তো বুঝবে, যদি শুনতো তাহলে হয়তো আয়রা ঋত্বিক ভাইয়ের একটু হলেও ভালোবাসতো, তার অপেক্ষা পূর্ণ করে দিতে পারতো। সব কিছু ভুলে ঋত্বিক ভাইয়ের আগলে নিত। গল্প নামহীন অনুভূতি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।